স্বাগত জানাচ্ছি প্রথম আলোতে। দেখছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সেন্সেশন কন্ডোম প্রেজেন্ট সচেতনতাই সুরক্ষার আলো। এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি বিষয়, আর তা হলো যৌন স্বাস্থ্য তথ্য প্রচারে সামাজিক ট্যাবু, বাড়ছে যৌন সংক্রমণ রোগ তথা HIV/AIDS। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে তিনজন স্বনামধন্য অতিথিকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে পরিচিত হয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডাক্তার নাজমু সালেহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাজিতপুর, কিশোরগঞ্জ। সাথে আরও রয়েছেন ডাক্তার সাইমা খান, কান্ট্রি ডিরেক্টর, ইউনাইটেড নেশন জয়েন্ট প্রোগ্রাম অন HIV/AIDS। এবং সাথে আরও রয়েছেন আবু সাঈদ হাসান, যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিশেষজ্ঞ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল। আপনাদের তিনজনকেই অনেক অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনে। আশা করি ভালো আছেন। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, উদ্বেগজনকভাবে বাড়ছে HIV। সারা পৃথিবীতে 4 কোটিরও বেশি মানুষ HIV রোগে আক্রান্ত এবং বাংলাদেশে 2025 পর্যন্ত 17,000-এরও বেশি ডায়াগনোসড HIV কেস রয়েছে। এবং আপনারা জেনে আরও অবাক হবেন যে 2025 সালে, শুধুমাত্র 25 সালেই ডায়াগনোসিস হয়েছে 2,000-এরও বেশি HIV রোগীর সংখ্যা। এর পেছনে উল্লেখযোগ্য কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন যে যৌন শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনতার অভাব, এবং সেই কারণে আমরা আজকের এই বিষয়টি নিয়ে কথা বলবো। সঙ্গে থাকুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই রয়েছেন ডাক্তার নাজমু সালেহিন, আপনাকে দিয়ে শুরু করব যে আপনি এই ফ্যামিলি প্ল্যানিং এবং HIV/AIDS, STD, STI নিয়ে আপনার দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে। তো আপনার অভিজ্ঞতার আলোকে জানবো যে সরকারি পর্যায়ে এখন কি কি কার্যক্রম রয়েছে, এই বিষয়টি নিয়ে আলোকপাত করবেন। জি, ধন্যবাদ ডাক্তার তেরিন। বিষয় হচ্ছে যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সরকারি পর্যায়ে হেলথ এবং ফ্যামিলি প্ল্যানিং দুইটা আলাদা বিভাগ কাজ করছে। আমরা স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে আমরা STD নির্ণয়ের কার্যক্রম আমাদের রয়েছে। আমাদের যে আউটডোর আছে, আউটডোরে আমাদের পেশেন্টগুলো আসে, সেখান থেকে স্ক্রিনিংয়ের ফ্যাসিলিটিস বেশ কিছু জায়গায় আছে। যদিও জেলা পর্যায়ে এটা বেশি, কিন্তু উপজেলা পর্যায়ে আমরা ভিজুয়াল যে ভায়া টেস্ট, যেটা BIA, সেই ভায়া টেস্টটা আমাদের হেলথ কমপ্লেক্সগুলোতে রয়েছে, যেটা STI আমাদের স্ক্রিনিংটা হয়ে যায় কিছুটা। আমরা জানেন কিছুটা আগে আমাদের HPV টিকা ক্যাম্পেইনও গিয়েছে। আর পাশাপাশি রয়েছে অ্যাডোলেসেন্ট হেলথ কর্নার। এটা বর্তমানে বেশিরভাগ হেলথ কমপ্লেক্সগুলোতে এটা রয়েছে এবং এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ যে আমাদের বয়ঃসন্ধিকালে যে সমস্ত কিশোরীরা আমাদের এখানে আসছে, তাদের এই বয়ঃসন্ধিজনিত কারণ, তারপরে যৌন স্বাস্থ্য নিয়ে যে প্রচারণা কিংবা তাদের যে অজানা যে অজ্ঞতা, সেই গল্পটা, সেগুলো নিয়ে তাদের কিছুটা উৎসাহ আছে, তাদের জানার আগ্রহ আছে। সেজন্য আসলে আমাদের অ্যাডোলেসেন্ট কর্নার রয়েছে। সামগ্রিক কথা বলা যায় যে আমাদের যে প্রান্তিক পর্যায়ে আমরা প্রাইমারি হেলথ কেয়ার দিয়ে থাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমাদের স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে। পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিংয়ের পক্ষ থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তার আন্ডারে অনেক উইং আছে, সেখান থেকে আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। জি, এই যে আমরা দেখলাম যে 2025 সালে উদ্বেগজনকভাবে HIV রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জেলাভিত্তিক জায়গা যদি দেখি, স্পোরোডিকভাবে বেশ কিছু জেলা যেমন খুলনা, রাজশাহী, সিরাজগঞ্জের সকল জায়গার নাম উঠে আসছে মিডিয়াতে। তো এই বিষয়ে আসলে আপনার অভিমত কি? ধন্যবাদ। আসলে ওই সমস্ত জায়গাগুলোতে হয়তো বা এমন হতে পারে যে তাদের কিছুটা জ্ঞানের ঘাটতি কিংবা বিষয়টা প্রচারণার অভাব থাকতে পারে, অথবা যে সোশ্যাল ট্যাবু যেটা আপনি বললেন, সামাজিক ট্যাবু, সেটা হয়তো আছে। আবার আমি যেটা বলবো যে আমাদের প্রচারটা মূলত দরকার, কারণ এখনও যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা ইনফেকশন যেটাই আমরা বলি না কেন, এটা সংক্রান্ত একটা ইস্যুটা তৈরি হলে অনেকেই লজ্জা, অনেকেই অনেক রকম কুসংস্কার, অনেক কিছুতে বিশ্বাস করে। অনেকে এখনও অনেকেই টেস্ট দিলে সেটা করতে চায় না। এই ধরনের জিনিসও দেখা যায় যে আমি একটা টেস্ট দিয়েছি STD, সে টেস্টটা অনেক সময় চিন্তা করে যে আমি এটা করব,
কিন্তু আমরা তো আসলে তো সরাসরি বলতে পারি না যে সে এসটিডিতে আক্রান্ত। তারা আসলে ইমিউনো কম্প্রোমাইজড হয়ে আমাদের কাছে আসে, তখন আমরা এগুলা করতে চাই। জি, ধন্যবাদ। আপনার কাছে আরও আসবো। আমাদের সাথে এই মুহূর্তে ডাক্তার সায়মা খান আছেন এবং আপনার বেশ কয়েকটা টক শো দেখার সৌভাগ্য আমার হয়েছিল এবং আপনার কাজও একটা ব্যাপক পরিসরে আপনি কাজ করছেন এইচআইভি এইডস নিয়ে। তো সেই জায়গাটা থেকে আসলে এই যে কমিউনিকেশনের কথা বারবার উঠে আসছে, যে একটা সংবেদনশীল রোগ নিয়ে আমরা কথা বলছি এবং সেখান থেকে কমিউনিকেশনস বা তথ্য প্রচারের ক্ষেত্রে আমরা কি কি বাধার সম্মুখীন হচ্ছি বা আপনারা হচ্ছেন, এই বিষয়টি নিয়ে যদি একটু আলোকপাত করতেন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে একটু পাস্টে যেতে হবে। অনেক বছর আগে অনেকেই শুনেছে বাঁচতে হলে জানতে হবে, এবং এই টিউনটা তখন সবার একদম মুখে মুখে ছিল। তো মাঝে মধ্যে মনে হয় কি ওই দিনগুলোকে আসলে ফিরে আনা দরকার, যখন আমাদের প্রচারণা অনেক স্ট্রং ছিল। এইচআইভি প্রতিরোধের প্রচারণাতে কিন্তু সর্বপ্রথম কন্ডোমের ছবি বাসে আসে, বিলবোর্ডে আসে, ম্যাসিভ প্রচারণা হয়। আর আপনি একটুক্ষণ আগে সালেহিন ভাই একটুক্ষণ আগে বলছিলেন আপনার অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ কর্নারের কথা। তখন কিন্তু ইউথ ফ্রেন্ডলি হেলথ সার্ভিসেস একটা কর্নার আমরা শুরু করেছিলাম এইচআইভি প্রজেক্টের আওতায়। প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে এটা ছিল। সো সেই দিনগুলো পাস্ট, সেই প্রচেষ্টাগুলোও এখন শেষ। এই প্রচেষ্টাগুলো এখন আবার একটু রিভাইভ করার হয়তো সময় এসছে অ্যাকচুয়ালি। এবং শুধু এই প্রচেষ্টার কথা বলাটা ঠিক হবে না। বাংলাদেশে এইচআইভির প্রাদুর্ভাব এখনও কম, আমরা এখনও বলছি 1%-এরও অনেক কম। যখন একটা দেশের প্রাদুর্ভাব এত কম থাকে তখন আমরা একটুখানি কস্ট এফিসিয়েন্সির দিকেও তাকাই, কারণ আমাদের এইচআইভির জন্য বাজেটিংও কম। তো কস্ট এফিসিয়েন্সি মেনটেন করে আমরা যদি প্রোগ্রাম করতে চাই, তখন আমাদেরকে দেখতে হয় টার্গেটেড ইন্টারভেনশনস। তার মানে আমি কিছু বিশেষ পপুলেশনের মধ্যে এইচআইভি প্রতিরোধের প্রচেষ্টাটা বাড়তি রাখবো। তখন আমি যদি গণপ্রচারণার মাধ্যমে যাই, অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় আর মানুষ হয়তো গুরুত্ব কম দিবে। আর ওই সময় হয়েছিল কি, এইচআইভি গ্লোবালি একটা সেন্সেশনাল একটা ডিজিজ ছিল। এখন কিন্তু এইচআইভি সেই পর্যায়ে নাই। তার কারণ হচ্ছে এইচআইভি নিয়ে ভয় পাওয়ার কারণ কম। এইচআইভি যে একটা মৃত্যুরোগ, এটাও এখন একেবারেই সত্য না। কারো যদি এইচআইভি হয়, সে নর্মাল লাইফ লিড করতে পারে সঠিকভাবে ওষুধপত্র খেয়ে। সো যার জন্য এখন এইচআইভিতে নানান রকমের আমরা যেটা বলি মাল্টিমিডিয়া চ্যানেল ইউজ করে আমরা এখন অতটা প্রচারণা করি না। আমরা মূলত কস্ট এফিশিয়েন্ট ওয়েতে টার্গেটেড ইন্টারভেনশন করছি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে টার্গেটেড ইন্টারভেনশনগুলোর জিওগ্রাফিক কভারেজটা অনেক কম এখন, সিম্পলি আমাদের ফান্ডিংয়ের অভাবে। যদি আমরা রিসোর্স প্রপারলি মোবিলাইজ করি, যদি প্রপারলি আমরা জিওগ্রাফিক্যাল কভারেজটাকে বাড়াতে পারি এবং টার্গেটেড ইন্টারভেনশনগুলোকে যদি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এইচআইভি এইচআইভি যে বাড়ার একটা এখন টেন্ডেন্সি দেখা যাচ্ছে, সেটাও তখন কমে যাবে এই ট্রেন্ডটা। জি, তো যেটি বলছিলাম যে যোগাযোগের ক্ষেত্রে যে একটা ট্যাবু ফেস করতে হয়, বাধার সম্মুখীন হতে হচ্ছে। ট্যাবু তো যখন আমরা এই প্রচারণাগুলো করি, তখন আমার এখনো স্পষ্ট মনে আছে, এই যে এই কন্ডোমের ছবিগুলোকে আনার জন্য আমাদেরকে কিন্তু অনেকগুলো ফোকাস গ্রুপ ডিসকাশন করতে হয়েছিল, একদম ডিস্ট্রিক্ট পর্যায়ে। আমরা তখন কিন্তু স্কুল টেক্সট বুকগুলোতে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত আমরা এইচআইভির সাবজেক্টের উপর আলাদা চ্যাপ্টার নিয়ে এসেছিলাম। এটা কত সালের কথা বলছেন? এটা হচ্ছে আপনার 2004, 5, 6 সালের কথা। জি, হ্যাঁ। এবং এই চ্যাপ্টার কন্টেন্ট কি হবে সেটার জন্য কিন্তু আমরা সিরিজ অফ ফোকাস গ্রুপ ডিসকাশন করেছিলাম উইথ প্যারেন্টস, উইথ টিচার্স, উইথ রিলিজিয়াস লিডার্স, এবং অ্যাক্রস দ্য হোল কান্ট্রি, একদম উপজেলা পর্যায়ে। সো এটা অনেক এফোর্ট দিয়ে কিন্তু আমরা এই টেক্সটগুলোকে ঠিক করে বইপত্রে নিয়ে এসেছিলাম। আমরা এই যে বাঁচতে হলে জানতে হবে স্লোগানটা করেছিলাম। আমরা প্রি অ্যাসেসমেন্ট, পোস্ট অ্যাসেসমেন্ট করে বিভিন্ন রিসার্চের মাধ্যমে এগুলোর ইফেক্টিভনেস প্রমাণ করে তারপর কিন্তু আমরা এই কাজগুলোতে নেমেছিলাম। সো ট্যাবু থাকবে, বাট ট্যাবু থাকলেও ওয়ে আছে, ট্যাবুগুলোকে ধরে রেখে আমরা ওয়ে অ্যারাউন্ড বের করতে পারি। এবং এই যে ম্যাসিভ একটা এফোর্ট হয়েছিল, তখন কিন্তু দেখেন এইচআইভির বাড়াটাও আমাদের দেশে অনেক কম ছিল। আর প্লাস আমাদের দেশে কিন্তু প্রিভেনশন শুরু হয় 1995-6-এর দিকে। তখন কিন্তু এই পুরো সাবকন্টিনেন্ট বা সাউথ এশিয়ান রিজনে কিন্তু আর কোথাও এইভাবে প্রিভেনশন শুরু হয় নাই। সো আর্লি প্রিভেনশন, খুব ভালো কমিউনিকেশন, উইথ রিগার্ড টু ট্যাবু অ্যান্ড সেন্সিটিভিটি, সব কিছু অ্যাড্রেস করে কিন্তু আমরা পেরেছিলাম। সো ট্যাবু থাকবে যখনই আমরা যৌনরোগ নিয়ে কথা বলি, যখনই এইচআইভি নিয়ে কথা বলি, যখনই আমরা আনসেফ সেক্স প্র্যাকটিসের কথা বলি, যখন আমরা ইনজেক্টিং ড্রাগ ইউজের কথা বলি, ট্যাবু আসবেই। যখন আমরা জেন্ডার ডাইভার্স পিপল নিয়ে কথা বলবো, ট্যাবু তখন আসবে। বাট
আমাদের ডেফিনেটলি সেন্সিটাইজেশন এবং প্রপার ইনফরমেশন কালেকশন এবং ইনফরমেশন ডিসেমিনেশনের মাধ্যমে উই ক্যান অলওয়েজ ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ট্যাবু। আর আমাদের দেশে আরেকটা বিশাল প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু সেক্সুয়ালিটি এডুকেশন নেই কারিকুলামে, সেটা থাকা খুব দরকার। কারণ এখন হচ্ছে কি অল্প বয়সী ছেলেমেয়েরা কিন্তু নানান রকম ভুল মিডিয়া দিয়ে, এখন মিডিয়ার চ্যানেলে তো এখন অভাব নেই, সো ভুল তথ্য পাচ্ছে। তথ্য যদি সঠিকভাবে দিতে হয় আমাদের টিচারদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে, স্কুলের মাধ্যমে প্রপার তথ্য দিতে হবে এবং কথাবার্তা একটু ফ্রিনেস আনতে হবে, ওরা যেন বাচ্চারা যেন ঠিকমতো জানতে চাইতে পারে এবং জানতে পারে। জি ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। তো আসলে আমি এবার একটু হাসান স্যার আপনার কাছে জানতে চাইবো, আলোচনায় যেটা উঠে এলো যে আসলে এই ধরনের কমিউনিকেশনগুলোর ক্ষেত্রে অবশ্যই একটা সেন্সিটিভিটি জায়গা রয়েছে এবং আমরা সেটা রেসপেক্টও করি আমাদের কালচারাল এবং যেই অ্যাসপেক্ট থেকে আমরা যেভাবে করে বড় হয়েছি। তো সেই জায়গা থেকে আপনারও দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনি যৌন বিশেষজ্ঞ হিসেবে শুধু নয়, আপনি এইচআইভি এসটিডি কন্ট্রোলের সাথে অনেক বছর ধরে জড়িত রয়েছেন। তো ম্যাডাম একটু আগে যেটা বলছিল যে এই একটা যদি বলি যে প্রপার ইনফরমেশনটা প্রপার জায়গা থেকে আমরা পাচ্ছি কিনা সেটা একটা খুব জরুরি বিষয়। তো এবং ডিজিটালাইজড হয়ে যাওয়ার কারণে তরুণ সমাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ভ্রান্ত বা রাইট ইনফরমেশন না বা বিভিন্ন মিথ প্রচলিত রয়েছে, এই জায়গা থেকে আসলে অ্যাড্রেস করে আমরা কিভাবে সেই জায়গাটাকে কমব্যাট করতে পারি এবং এই এইচআইভি থেকে সুরক্ষা পেতে পারি যদি বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপা যেটা বলে শেষ করেছেন যে টার্গেটেড ইন্টারভেনশন দিয়ে আমাদেরকে শুরু করতে হবে, আমি সেখান থেকে শুরু করতে চাই যে টার্গেটেড ইন্টারভেনশন আমরা কাদেরকে দিয়ে, কারা আমাদের টার্গেট পপুলেশন সেটা আগে ডিফাইন করতে হবে। সেই ক্ষেত্রে যারা ফিমেল সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী যারা কাজ করে, ইভেন মানে মেল সেক্স ওয়ার্কার আছে, ট্রান্সজেন্ডার পপুলেশন আছে, কিছু কিছু নট অনলি পপুলেশন বাট দেয়ার আর সাম জিওগ্রাফিক্যাল এরিয়াস হোয়ার উই সি দ্য এইচআইভি এবং এসটিআই প্রিভ্যালেন্সটা মোর হায়ার। তো সেই লোকেশনগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, করে আমাদেরকে ডিফাইন একটা ইন্টারভেনশন প্যাকেজ তৈরি করতে হবে যে কীভাবে আমরা তাদেরকে সঠিক তথ্যটা দিতে পারি। কারণ অলওয়েজ আমরা পাবলিক হেলথে সবসময় বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সেটা যদি করতে হয় তাহলে প্রিভেনশনটা আমরা কীভাবে করব সেটার একটা প্ল্যান করতে হবে। এখন ধরেন একসময় যেটা আপা বলছিলেন যে বাস্তবে জানতে হবে, খুবই কমন একটা পপুলার স্লোগান ছিল সারা বাংলাদেশ ব্যাপী। এখন হয়তো আমাদের ওরকম মানে মেসিভ আকারের ক্যাম্পেইনের প্রয়োজন আছে কিনা সেটা আবার একটু চিন্তা করে দেখা দরকার। আমি মনে করি যে আবার মেসিভ ক্যাম্পেইন আমাদের এখন মনে হয় সময় এসছে যে সেই ক্যাম্পেইনটা এখন করতে হবে। তো ক্যাম্পেইনের মিডিয়ামটা কী হবে? আগে হয়তো বিলবোর্ড, পোস্টার, লিফলেট এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আপনি যেটা বলছিলেন যে এখন ডিজিটালাইজেশনের এরা চলছে, এখন ইয়াং ছেলেমেয়েরা তারা মোর প্রন অন টু ডিজিটাল ডিভাইসেস। তো ডিজিটাল ডিভাইসকে আমরা কাজে লাগিয়ে কীভাবে তাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারি। কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশন একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে আপনার এখানেও অনেক মিথস আছে। আপনি যেটা বলছিলেন যে এইগুলো তথ্য দিতে গেলে পরে এসআরএইচআরের বা এইচআইভি এডসের তথ্য দিতে গেলে পরে এখানে অনেক মিথস কাজ করে, যেজন্য সঠিক তথ্যটা হয়তো তাদের কাছে যাচ্ছে না যাদেরকে জানানো দরকার। তো সেটার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আমরা ইউজ করতে পারি। গভর্নমেন্টের এবং অন্যান্য যারা পার্টনার এখানে যারা কাজ করে তাদেরকে সঠিক তথ্য ইয়াং পপুলেশনদেরকে দেওয়ার জন্য আমরা একটা ওয়েব বেসড প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে যেটাতে সবার ইকুয়ালি অ্যাক্সেস থাকে। আর শুধু তাই না, এখন ধর এডুকেশন কারিকুলামে বা ন্যাশনাল স্কুল কারিকুলামের শুধু এইচআইভির একটা কন্টেন্ট থাকলে হবে না, অ্যাজ এ হোল কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বা যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তথ্যগুলো দিতে হবে, যেটা হচ্ছে প্রাথমিক কাজ। এইচআইভি তো একটা মানে অনলি দ্য কম্পোনেন্ট অফ এসআরএইচআর, অ্যাজ এ হোল দ্য বর্ডার কম্পোনেন্ট। যখন আমরা অন্যান্য এসটিআই নিয়েও তাদেরকে ইনফরমেশন দিব তখন তার জন্য জানাটা সহজ হয়ে যাবে যে কীভাবে আমরা এইচআইভি প্রিভেন্ট করব। এবং এইচআইভি প্রিভেনশনের অন্যতম একটা বেস্ট উপায় হচ্ছে যে কন্ডোম প্রমোশন করা। তো কন্ডোম প্রমোশনের একটা ডুয়াল প্রোটেকশন হিসেবে কাজ করে। এটা একদিকে যেমন সব ধরনের যৌন রোগ থেকে প্রতিরোধ করে, ঠিক একই রকমভাবে আবার জন্ম নিরোধক পদ্ধতি হিসেবেও কাজ করে। তো এখন যার জন্ম নিরোধক পদ্ধতি হিসেবে কাজ করার দরকার সে ওইটা ইউজ করবে। বাট এছাড়াও আপনার যৌনবাহিত যে রোগগুলো আছে সেটা প্রিভেনশনের জন্য যদি অন্য কোনো মানে পদ্ধতি সে ব্যবহার করেও থাকে, স্টিল উই শুড প্রমোট দ্যাট দে ইউজ কন্ডোম অ্যাজ ওয়েল। তাহলে যেটা তারা তাদের জন্ম নিয়ন্ত্রণ প্লাস আপনার যৌন রোগ থেকে তারা মুক্তি পাবে। তো সেই ইনফরমেশনগুলো, সঠিক ইনফরমেশনগুলো দিতে হবে। আর আরেকটা আমি ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আমাদের হয়তো মানে খুব বেশি ডেটা নাই যে ইনিশিয়েশন অফ দ্য সেক্সুয়াল সেফ সেক্স, এইটা একটা বড় ইস্যু যে আমাদের ডেটা
ন্যাশনাল সার্ভেতে মানে রিপ্রেজেন্টেটিভ ডাটা নাই, কিন্তু যদি অ্যানেকডোটাল রিপোর্ট থেকে আমরা দেখি বা ফার্দার অ্যানালাইসিস করে দেখা যায় যে মানে ডে বাই ডে আপনার প্রি ম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপ গ্রো করছে বা বাড়ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা তাদেরকে প্রপার ইনফরমেশন দিতে না পারি এবং তাদের কাছে যদি কন্ডোমের অ্যাক্সেস যদি এডুকেট না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি দে উড সাফার থ্রু আউট দ্য রিপ্রোডাক্টিভ লাইফ, ইভেন মানে নট অনলি রিপ্রোডাক্টিভ বাট বিয়ন্ড রিপ্রোডাক্টিভ লাইফ। কারণ এখানে অনেকগুলো ইস্যুজ আছে। যদি আনসেফ সেক্স হয়ে থাকে সেক্ষেত্রে একদিকে যেমন যৌন প্রজনন রোগের আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে, ঠিক একই রকমভাবে সে যদি আনওয়ান্টেড প্রেগনেন্ট হয়ে থাকে আলটিমেটলি সেটা মানে দ্যাট ইজ এন্ডেড আপ উইথ দ্য আনসেফ অ্যাবর্শন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আনসেফ অ্যাবর্শন যখনই হবে তখন কিন্তু ওই মেয়ের বা ওই মায়ের জন্য একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। যদি সেটা সেফ অ্যাবর্শন না হয় তাহলে তার একদিকে যেমন কমপ্লিকেশন ডেভেলপ করার সম্ভাবনা থাকে, ঠিক একই রকমভাবে তার মৃত্যুর ঝুঁকিও থাকে। আর যদি কমপ্লিকেশন ডেভেলপ করে তার কিন্তু ইন দ্য লং রান ইনফার্টিলিটিও ডেভেলপ করতে পারে, সেকেন্ডারি ইনফার্টিলিটি। সো এখানে অনেকগুলো কনসিকুয়েন্সেস আছে যে ইনফরমেশনগুলো আসলে আমাদেরকে প্রপারলি ডেসিমিনেট করতে হবে। যখন সচেতনতা তৈরি হবে তখন কিন্তু আলটিমেটলি সে বুঝবে যে তার কী করা উচিত, মানে সে কীভাবে সেফ প্র্যাকটিস করবে। আর আরেকটা হচ্ছে যে আপনার যারা ড্রাগ ইউজার, ইনজেক্টেবল ড্রাগ ইউজার যারা, তাদেরকেও টার্গেট করে আসলে টার্গেটেড ইন্টারভেনশন লাগবে, যে কীভাবে তাদেরকে মানে কাউন্সেলিং করা, তাদেরকে কীভাবে মানে এই যে প্রিভেন্টিভ মেজারগুলো তাদেরকে যেটা নিতে হবে সেটা সম্পর্কে তাদেরকে জানানো, সেটা এনশিওর করা। আরেকটা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ সাপ্লাইস, যেটা আমাদের একটা বড় মানে ইস্যু, যে শুধুমাত্র পাবলিক হেলথ ফ্যাসিলিটিতে আমরা যেটা দেখছি যে কন্ডোম লাস্ট মানে 1-1.5 বছর ধরে সাপ্লাইয়ের একটা ব্যাপক মানে সংকট ছিল। তো সরকারি হাসপাতালে কন্ডোমের সাপ্লাইটা অনলি মানে যারা এলিজেবল কাপল, অর্থাৎ বিবাহিত পুরুষ অথবা মহিলা, তাদের অ্যাক্সেস আছে। কিন্তু যারা আনমেরিড তারা তো সরকারি হাসপাতাল থেকে গিয়ে কন্ডোম তারা নিতে পারছে না, কারণ এখানে একটা ব্যারিয়ার আছে যে তাদের কাপল রেজিস্ট্রেশন করতে হবে, ওই নাম্বারটা দিতে হবে, তারপরে তারা সেবাটা পাবে। এখন একটা ভালো মানে সুখবর হচ্ছে যে ডিসি হেলথ থেকে ওনারা যে STI এবং HIV প্রিভেনশনের যে প্রোগ্রাম, সেখানের গত 1-1.5 বছর ধরে তারা কন্ডোম প্রকিউর করতে পারে নাই, বাট রিসেন্টলি তাদের একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে যেখানে তারা কন্ডোম প্রকিউরমেন্টের জন্য কিছু টাকা রেখেছে। তো আমরা রিকোয়েস্ট করবো যে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই প্রকিউরমেন্ট প্রসেসটা কমপ্লিট করে এটা ডিস্ট্রিবিউট করতে হবে, এবং এই ডিস্ট্রিবিউশনটা হবে আসলে টার্গেটেড ডিস্ট্রিবিউশন, যে যেখানে ব্রোথেলগুলো আছে, রেজিস্টার্ড ব্রোথেল, ইভেন স্ট্রিট বেস যে সেক্স ওয়ার্কার আছে তাদেরকে অ্যাওয়ারনেস করা, প্লাস তাদের কাছে সাপ্লাইটা পৌঁছানো মোর গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমি একটু নাজমুল সালেহিন আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই যে ম্যাডাম বা স্যার যেটা বললেন যে আপনার এই টার্গেটেড ইন্টারভেনশনের বিষয়টা, এবং আপনারা যেহেতু একদম সরাসরি পেশেন্টের সাথেই ডিল করছেন, তো এই জায়গাটা থেকে আপনার অভিজ্ঞতার আলোকে যে আসলে পেশেন্ট কি আসে বা আসলেও তারা কিভাবে কমিউনিকেট করে, বা কমিউনিকেট করলে তাদের প্রতি সহানুভূতিশীলতা বা তাদেরকে প্রপারলি ডিল করার ব্যাপারে আপনাদের তরফ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেন। না, আসলে এই ধরনের সিচুয়েশন নিয়ে টার্গেট পিপলগুলো আমাদের কাছে আসে না। আমাদের কাছে আসলে একদম প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে যে স্বাস্থ্যজনিত প্রবলেম নিয়ে আসে সেগুলো নিয়ে আসে, ওটা আসলে আমাদের পরিবার পরিকল্পনা বিভাগ যেটা আলাদা, টোটালি আলাদা, সেখানে আসলে এই ধরনের টার্গেটেড পিপলগুলো যায় কিছুটা, আমাদের কাছে এই ধরনের আমরা পাই না। তবুও আমরা যেটা করি যে এটা প্রিভেনশন করার জন্য, সেটা হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে IPC আছে, মাঠ পর্যায়ে আমাদের স্বাস্থ্যকর্মীরা তারা টিকাদান করে, এবং পাশাপাশি IPC তারা বিভিন্ন জায়গায় ইউনিট বেজে করে। সেখান থেকে আমাদের যে সমস্ত ছোট ছোট মেসেজগুলো, যে মায়ের স্বাস্থ্য, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, তারপর শিশু স্বাস্থ্য, তারপর হচ্ছে এই যে কাপলদের যে ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে, কিংবা জন্ম নিরোধক যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে তারা কাউন্সেলিংটা করে থাকে। সুতরাং আমাদের হেলথ ডিপার্টমেন্ট, ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট দুইটা এখন একত্রিতভাবে যুগপৎভাবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, যে আমরা STD কিংবা STI ইনফেকশন
কন্ট্রোলের জন্য। জি, আপনার কাছে যে একটি প্রশ্ন রাখতে চাই যে আমাদের এই এইচআইভি এইডস নিয়ে আসলে মাঝখানে আলোচনা কিছুটা কমেও গেছিল, হঠাৎ করে এই যে দেখছি গত 2-4 বছর ধরে এই এইচআইভি এইডস এর জায়গাটা থেকে একটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ রেট আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন যে এটা আসলে কমিউনিকেশনের অভাব, অথবা কোন জায়গাটাতে আসলে আমাদের গ্যাপটা ছিল? এই বিষয়ে আপনার অভিমতটা জানতে চাইবো। সিগনিফিকেন্টলি বাড়ছে যদি বলি, সেটা ধন্যবাদ। সেটা হচ্ছে ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় শিক্ষা, এটা একটা বড় কারণ। হয়তো আমাদের মধ্যে সেই ধর্ম শিক্ষাটার কিংবা জ্ঞান যেটা আমাদের যে দরকার, যে এটা একটা সিন কিংবা যে বিষয়টা, সেখান থেকে আমাদের হয়তো একটু জ্ঞানের কিছুটা হয়তো স্বল্পতা রয়েছে। এখনকার যে জেনারেশন, তারা আসলে বই পড়ার প্রতি তাদের আগ্রহটা কম। বেশিরভাগ সময় আমাদের ট্যাব আর সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেটা দেখছি, সেখান থেকে আমরা শিখছি। কিন্তু আসলে আজকে জাস্ট দেখেন যে 90 দশকের মানুষরা, তারা আসলে বই থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছে, তারা ধর্মীয় অনুশাসনটা মেনে চলেছে। সেটা কিন্তু আপনি বাস্তবিক পক্ষে অনেকখানি কমে এসেছে, এটা অনত্য স্বীকার্য। কিন্তু আরও বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে আমাদের হাসান স্যার যেটা বললেন, যে আমাদের কারিকুলামে আসলে এটা ইনক্লুডেড থাকা উচিত, এবং এটা নিয়ে ব্যাপক প্রচার এবং শিক্ষাটা যেন সবার মধ্যে বিস্তৃত হয়, সেটা আসলে সবার মধ্যেই করা উচিত। কিন্তু এই জায়গাটা আমাদের একটু অভাব আছে। জি, ম্যাডাম, আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই যে আমরা বারবার বলছি যে কিছু জিনিস কারিকুলামের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও কিছু ব্যারিয়ারের কারণে শিক্ষকরাও কমফোর্টেবল না স্টুডেন্টদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য, স্টুডেন্টরাও একদম ওই চ্যাপ্টারগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে। যে বেসিক্যালি এটা তো শুধুমাত্র এইচআইভি এইডস নয়, এটা আপনার প্রপার যৌনাচারণ বা শিষ্টাচার যে জিনিসগুলো রয়েছে, তো সেই জায়গাগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। এমনকি ইউনিভার্সিটি পর্যায়ে এসেও দেখা যায় যে এই যৌন শিক্ষা প্রচারের ক্ষেত্রে যদি আমরা ছোট ছোট যদি আপনার সেমিনার বা সিম্পোসিয়াম করতে যাই, সেক্ষেত্রে একটা বিরাট বড় দেখা যায় কোশ্চেন মার্ক চলে আসে। ইভেন আপনার বিভিন্ন মাধ্যম বা মিডিয়া মাধ্যমে প্রচারণের ক্ষেত্রেও ওরা চিন্তা করে যে এই বিষয়টি নিয়ে কি আমরা কমিউনিকেট করব কি না, এটা কিভাবে মানুষজন অ্যাকসেপ্ট করবে। তো এই যে একটা টানাপোড়েন একটা রিলেশনশিপের, যে একটা ধরেন যারা অ্যাকসেপ্ট করছে এবং যারা অ্যাডভোকেসি করছে, তাদের জায়গাটা বেশ একটা ব্রিজিং এর গ্যাপ রয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার অভিমত জানতে চাইবো। এখানে তো কমফোর্টেবল মানে ন্যাচারালি তো হওয়ার কথা না। হ্যাঁ, কমফোর্টেবল এটা করানো যায় থ্রু ট্রেনিং। যেমন এর আগের বার আমরা ম্যাসিভ আকারে ট্রেনিং দিয়েছিলাম মোটামুটি ভাবে বাংলাদেশের সমস্ত স্কুল টিচারদেরকে। কারিকুলামগুলো আমরা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতেও নিয়ে গিয়েছিলাম, বাট সামহাও এখান থেকে আর কন্টিনিউ হয়নি। কারণ মানে একটা জিনিসকে সাস্টেইন করতে গেলে না, একটা না আসলে 8-10 বছর চালাতে থাকতে হয় সাপোর্টটা, তারপর এটা সাস্টেইন করবে। বাট সেটা 8-10 বছর ধরে চালানোর মতো অবস্থান ছিল না, তবে 3-4 বছর ধরে সাপোর্ট দেওয়া হয়েছিল, এরপর এটা কন্টিনিউড হয়নি। এবং আলটিমেটলি যেটা হয়, নতুন জেনারেশনে যখন টিচাররা এসছে, ওনারা তখন ওই চ্যাপ্টারগুলো পড়ানো বন্ধ করে দিয়েছিল। অথচ তার আগে জেনারেশনের টিচাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্কুলে কিন্তু পড়াতো এগুলো। আর মানে যারা রিসিভার, ওরা তো ছোট, ওরা তো বাচ্চা, ওরা তো বাড়তি বয়সী, ওরা তো ইতস্তত করবেই, ওরা তো ভয় পাবেই। সো এই যে ওদের মধ্যে একটা ভয় থাকে, ওই ভয়টাকেও তো ভাঙানোর কোনো চেষ্টা কিন্তু হয় না। আমি সেক্সুয়ালিটি এডুকেশন পর্যন্ত যদি নাও যাই, সিম্পলি বাচ্চাদের এই ভয় ভীতিটাকে ভাঙানোর চেষ্টা কিন্তু কেউ করে না, তাই না? তো এই ভয় ভীতিটাকে নাম্বার 1, স্কুলের টিচারদেরকে শুধু কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশনে যাওয়ার আগে সিম্পলি বাচ্চাদের সাথে যে তাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক হওয়া দরকার, এই ধরনের ট্রেনিং হওয়াটা আরও বেশি জরুরি। এই ধরনের ট্রেনিং হলে পরবর্তীতে আমরা কিন্তু সেক্সুয়ালিটি এডুকেশন নিয়ে আলাপ শুরু করতে পারি। কিন্তু এই যে একটা সিম্পল বেসিক একটা যোগসূত্র যাওয়া হওয়া দরকার একটা স্কুলে, সেটাও কিন্তু হয় না। বাচ্চারা বুলিড হয় বা সাইবার বুলিড হয়, স্কুল অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু কোনো ধরনের কোনো সাপোর্ট আমি অন্তত কখনো শুনিনি কোনো বাচ্চাকে পেতে, তাই না? সো এই যে মানে এই যে সাপোর্টের অভাব, এই যে যারা রিসিভার, তাদের মধ্যে মনে হয় যে কী লাভ, কেউ তো আমার জন্য কিছু করবে না, এই ধরনের এই ধরনের অনুভূতি যতদিন পর্যন্ত ওদের মধ্যে থাকবে, এটা এই ধরনের বিষয়বস্তু নিয়ে আগানো খুব ডিফিকাল্ট হবে। জি, 2030 সালে যদি আমরা চিন্তা করি যে এইচআইভি এইডস এর যে অবস্থানটা দাঁড়াবে বা আমরা চাচ্ছি যে কমব্যাট করার জন্য, সেটা এখন যে তথ্য প্রচার বা যেভাবে আমরা কাজ করছি এইচআইভি এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য, আপনি কি মনে করেন এটি যথেষ্ট, না আরো কিছু করবার সুযোগ এটা আছে? একেবারেই যথেষ্ট না।
2030-এর মধ্যে গ্লোবাল লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমরা মানে যে কোনো দেশে সমস্ত মানুষের মধ্যে যাদের এইচআইভি আছে আনুমানিক সংখ্যার মধ্যে অ্যাটলিস্ট 95% জানবে যে হ্যাঁ আমার এইচআইভি আছে। এটা জানতে গেলে তার মানে সবাইকে অবশ্যই এইচআইভির পরীক্ষা করাতে হবে এবং নিজের স্ট্যাটাস জানতে হবে। তো বাংলাদেশে এখন আপনার সরকারি পর্যায়ে এইচআইভি টেস্টিং সেন্টার 30-এরও কম। 30টা টেস্টিং সেন্টারের মাধ্যমে মানে মানুষ কেমনে টেস্টিং করবে। আচ্ছা, এবং এইচআইভি টেস্টিংয়ের জন্য প্রি এবং পোস্ট টেস্ট কাউন্সেলিং খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই জরুরি। শুধু এইচআইভি না, আপনার যে কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের জন্য এটা জরুরি। কারণ যখন একটা মানুষ, আর এইচআইভি ইটসেলফ নামটা প্রচুর ট্যাবু বহন করে, সেই সাথে সিফিলিসও কিন্তু বহন করে, সেম ট্যাবু, গনোরিয়াও বহন করে। তো যে কোনো মানুষ যখন জানবে যে হ্যাঁ তার এই ইনফেকশনটা হয়েছে, তখন ডেফিনেটলি তাকে একটা কাউন্সেলিং দিতে হবে যে এটা ট্রিটেবল অথবা এটা কিউরেবল। সব ডিজিজ তো কিউরেবল হয় না, কিউরেবল না হলেও কোনো প্রবলেম নেই, যে ওষুধপত্র আছে তোমার তাতে কোনো সমস্যা হবে না, তুমি ফুললি নর্মাল লাইফ লিড করতে পারবা। এই যে এই সান্ত্বনা বাণীগুলো দেওয়া, যার হয় নাই, যার টেস্টে নেগেটিভ আসছে, তাকে যে একটা সান্ত্বনা বাণী দেওয়া যে তুমি চিন্তা করো না, তুমি সিম্পলি এই ধরনের বিহেভিয়ার থেকে যদি দূরে থাকতে পারো তোমার এইচআইভি হবে না, মানে এই আশ্বস্তিগুলো দেওয়া খুবই দরকার। তো যে সমস্ত প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার এইচআইভি পরীক্ষা হয় সেখানে কিন্তু এই কাউন্সেলিংয়ের সিস্টেমগুলো নেই। সো নাম্বার 1 আমার দরকার টেস্টিংটাকে ঠিক করা। সেখান থেকে কিন্তু আমরা অনেক দূরে এখনও আছি, প্রচুর পদক্ষেপ নেওয়া বাকি। টেস্টিং সেন্টার বাড়াতে হবে, কাউন্সেলিং, মেন্টাল হেলথ সাপোর্ট, এই বিষয়বস্তুগুলো বাড়াতে হবে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে। জি, শুধু গভর্নমেন্ট সেক্টরের দিকে তাকালে হবে না। দ্বিতীয় ধাপ হচ্ছে, দ্বিতীয় লক্ষ্যমাত্রা হচ্ছে যে যারা জানবে তাদের স্ট্যাটাস, তাদের মধ্যে 95% ট্রিটমেন্টের আওতায় আসবে। বাংলাদেশে আমরা এখনও এটা 70% আসতে পারিনি। সুতরাং মানে আমাদের দেশে টেস্ট অ্যান্ড ট্রিট স্ট্র্যাটেজিটাকে আমরা অ্যাডপ্ট করেছি। টেস্ট অ্যান্ড ট্রিট মানে আমি পরীক্ষা করবো আর ট্রিটমেন্টে চলে যাব, অ্যাডপ্ট করেছি ঠিকই, বাট যেহেতু টেস্টিংয়ের মাত্রাই কম, আমরা সম্পূর্ণরূপে এখনও ট্রিটমেন্টের পর্যায়ে অনেককে আমরা হারায় ফেলি। অনেকেই কাউন্সেলিংয়ের জন্য আসে না, টেস্ট করে পজিটিভ জানা সত্ত্বেও ট্রিটমেন্টের আওতায় আসতে চায় না, অনেক কিছু চিন্তা করে। তো এই যে টেস্ট করা মাত্র ট্রিটমেন্টে যাওয়া, আমাদের যারা এখন নতুন রোগী আসছে তাদের ক্ষেত্রে আমরা খুব সম্ভবত 80-85% এখন ট্রিটমেন্টের আওতায় আনতে পারছি। সো এখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট আরও জোরদার করা দরকার। আর লাস্ট গোলটা কি? লাস্ট গোল হচ্ছে যে যতজন ট্রিটমেন্টে থাকবে তাদের মধ্যে ভাইরাল লোড একেবারেই কম থাকবে, এতই কম থাকবে যে এইচআইভি আর সংক্রমিত হবে না। এখানে যতজন ট্রিটমেন্টে আছে তাদের সবাই এখনও ভাইরাল লোড টেস্টিংয়ের আওতায় আসে নাই, বাট যারা এসছে ওদের মধ্যে রেসপন্স ভালো। তো গভর্নমেন্ট সেক্টর থেকে ভাইরাল লোড টেস্টিংটা বাড়ানো হচ্ছে, এটা আমরা আশা করছি আগামী 2-1 বছর আমরা মোটামুটি 95-এ পৌঁছাতে পারবো, বাট আমাদের প্রথম লক্ষ্যমাত্রা আমরা অনেক পিছিয়ে। জি, এটাই আসলে বাস্তবতা, এবং এই বাস্তবতাটাকে যাতে আসলে আমরা সামনে দেখতে পারি এবং সেটা অনুযায়ী কাজ করতে পারি, এই জন্যই কিন্তু আমাদের আজকের আয়োজন বা এই ধরনের ছোট ছোট পদক্ষেপ আমরা শুরু করেছি। আপনাদের এই কারণে আমন্ত্রণও জানিয়েছি আমাদের প্রোগ্রামে। আমি আসলে আয়োজনের একদম শেষের দিকে চলে এসেছি। আমি হাসান স্যার আপনাকে একটু আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আমরা অনেক ধরনের আলোচনা করলাম এই পর্যায়ে, তো আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে যেই জিনিসটা, যে কনসালটেন্সি বা কাউন্সিলিং রয়েছে, তারা কতটুকু অ্যাভেল করতে পারছে, এবং আপনারা মানে যেহেতু জাতিসংঘ থেকে কাজ করছেন বা আপনারা বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে ছোট ছোট পর্যায়ে একদম গ্রামে মহল্লায় যারা চেয়ারম্যান অথবা হতে পারে যারা স্পোক পারসন, যাদেরকে মানুষজন শোনেন জানেন, তো তাদেরকেও এগিয়ে আসার ব্যাপারে আপনাদের উদ্যোগ কী, বা আপনারা এই পলিসিগত দিক থেকে কি কি পরিবর্তন আনছেন, এই বিষয়টি নিয়ে যদি বলতেন। আপনাকে ধন্যবাদ আবারও। এখানে আসলে আমাদেরকে দেখতে হবে যে মানে বাংলাদেশের কনটেক্সটের সাথে মানে সিমিলার কনটেক্সট অন্য দেশে তাদের বেস্ট প্র্যাকটিস কী কীগুলো আছে বা এভিডেন্স কী কী আছে, সেখান থেকে আমরা লার্নিং নিতে পারি। উই হ্যাভ ডান এ লট, বাট স্টিল আমরা যেটা আপনি বলছিলেন যে গত 1 বছর থেকে দেখছি যে একটা ইনক্রিজিং ট্রেন্ড অফ এইচআইভি ইনফেকশন ইন বাংলাদেশ। তো সেটা কেন হলো এবং মানে এর পিছনে আসলে কারণগুলো কি, সেটা আমাদেরকে একটু মানে দেখা দরকার। তার মানে কি আমরা কি যে ইন্টারভেনশন নিয়ে আগাচ্ছি, যেভাবে আমরা প্ল্যান করে আগাচ্ছি, সেটা কি মানে কাজ করছে, নাকি এখানে কোনো লুফলস আছে যেটা আমাদের ফার্দার রিভিজিট করে কোনো নতুনভাবে রিভাইভ করা অথবা নতুন কোনো ইন্টারভেনশন নেওয়া। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কয়েকটা বিষয় এখানে খুবই গুরুত্বের সঙ্গে দেখা দরকার। সেটা হচ্ছে যে মানে কম্বিনেশন অফ প্রোগ্রাম অ্যাপ্রোচ।
একটা ইন্টারভেনশন দিয়ে এইচআইভি বা এসটিআই প্রিভেনশন হয়তো করা সম্ভব হবে না। এটার জন্য ফর এক্সাম্পল যেটা আমি প্রথমে বলেছিলাম যে কন্ডম প্রমোশনটাকে বাড়াতে হবে, এবং এটার জন্য আমাদের বিভিন্ন লেভেলে কাজ করতে হবে। ফর এক্সাম্পল স্কুল কারিকুলামে তো আসতে হবে, কিন্তু তারপরে এর পরের যে যারা মানে স্কুল এবং এখন যারা ইউনিভার্সিটিতে আছে, যদি টার্গেট ইন্টারভেনশন আমরা বলতে চাই বা করতে চাই, ইউনিভার্সিটিতে মানে মোর দ্যান মানে 100,000 অফ পিপল মানে স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি। তো তাদেরকে আমরা কীভাবে রিচ করবো, কারণ তারা তো অলরেডি স্কুলের গণ্ডি পার হয়ে গিয়েছে, তাদেরকে আমরা কি রিচ করতে পারছি? ওইখানে কোনো কি আসলে ইন্টারভেনশন আছে, টার্গেটেড কোনো ইন্টারভেনশন, সেখানে আমরা কোনো ক্যাম্পেইন টার্গেটেড প্রোগ্রাম করতে পারি কিনা, যে আমাদের সারা বাংলাদেশে যত ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদেরকে রিচ করার জন্য মানে এসআরএইচআর প্রিভেনশন এর জন্য কি ইনফরমেশন দেওয়া যেতে পারে এবং কীভাবে আমরা তাদেরকে রিচ করবো, সেটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা হচ্ছে যে আপনার মানে একদম মানে রুরাল পর্যায়ে যদি আমরা বলি, গ্রামের সেখানে সামাজিক মানে যে বাধাগুলো আছে তার মধ্যে রিলিজিয়াস রেস্ট্রিকশন, আমার কাছে মনে হয় যে সেখানেও আমাদের ইন্টারভেনশন করার দরকার আছে। যারা রিলিজিয়াস লিডার্স এবং আমাদের যারা সোশ্যাল এলিট, যারা মানে কমিউনিটি এলিট যারা, তাদেরকে যদি আমরা এই সচেতনতার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো এটা মানে আরও একটু ভালো কাজ করবে। যেমন ফর এক্সাম্পল আপা যেটা বলছিলেন যে স্কুল কারিকুলামের প্রথম দিকে যখন এইচআইভি প্রোগ্রামের ইনফরমেশনগুলো নিয়ে আসা হয়েছে, তখন কিন্তু টিচাররা দে ওয়ার মোর ট্রেন্ড হাউ টু টিচ অর হাউ টু ডেলিভার দ্য কন্টেন্ট টু দ্য স্টুডেন্টস। তো এবং তাদের পিছনে অনেক ইনভেস্টও করা হয়েছিল, অনেক ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং মানে ইজিলি তারা মানে বলতে পেরেছে, তারা তথ্যগুলো দিতে পেরেছে সঠিকভাবে। এবং সেই সাথে যখন স্কুলের শুধু টিচারদের মধ্যে না, স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি ছিল তাদেরকেও কিন্তু সেন্সিটাইজ করা হয়েছে। সুতরাং কমিউনিটি পিপলদেরকে যদি সেন্সিটাইজ আমরা না করি এডিকুয়েটলি, আলটিমেটলি কিন্তু এই মিথসগুলো মানে অ্যাড্রেস করা ডিফিকাল্ট হবে। কমিউনিটি এনগেজমেন্টটা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ স্যার। একদম শেষে আমি আপনার কাছ থেকে 1 মিনিট একটু শুনতে চাইবো যে আপনি কি মনে করছেন যে এই 2030 সালে আমরা যদি এইচআইভি/এইডস থেকে একটা জায়গায় নিয়ে আসতে, সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি রেটটাকে, তো সেই বিষয়ে আসলে আর কি করণীয় রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। 2030 সালের মধ্যে এটা যদি আমাদের কন্ট্রোল করতে হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে আনতে হয়, আমার যেটা মনে হয় যে মানে বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন সেক্টরের মাধ্যমে এবং বিভিন্ন স্টেক হোল্ডারের মাধ্যমে আমরা একদম কমিউনিটি তৃণমূল পর্যায়ে বিষয়টা প্রচারণা এবং এই সচেতনতা যেন আমরা ডেভেলপ করতে পারি, সেটার জন্য বোথ গভর্নমেন্ট এবং প্রাইভেট পার্টনারশিপ আমাদের কাজ করতে হবে। নাম্বার 2, সেটা হচ্ছে যে স্ক্রিনিং সেন্টার, এটা যেন একদম জেলা পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে এটা অ্যাভেলেবল হয়। এবং এইটা যেমন এখন মানুষ যেন মানে খুব মানে আগে যেমন একটা জিনিস ছিল স্যানিটারি ন্যাপকিন, এটা যেমন আগে মানুষ দোকানে যেয়ে কিনতে যেমন শাই ফিল করতো, এখন কিন্তু জিনিসটা অনেকটা ইজি হয়ে গিয়েছে। ঠিক এই জিনিসটাও যেন একদম মানুষ শাই ফিল না করে, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে এসে চিকিৎসা নিতে আসে এবং স্ক্রিনিং করাতে আসে, কিংবা এ ধরনের কোনো লক্ষণ মানুষ যেন একদম জানতে পারে গভর্নমেন্টের মাধ্যমেই, সেই জিনিসটাকে একদম সহজলভ্যতা করতে হবে। এক কথায় বলতে গেলে একদম সহজলভ্য এবং বিনা বাধায়, বিনা ভয় যেন আমাদের হাসপাতালে আসে, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আসলে সচেতনতার মাধ্যমে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অনেক বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়, এবং নিজে এবং নিজের পার্টনার এবং পরিবারের জন্য হলেও আমাদের এই যৌন শিক্ষা বিষয়ে এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে যথেষ্ট শিক্ষা লাভেরও প্রয়োজন রয়েছে। আসুন আমরা সঠিক তথ্যটি জানি সঠিক মাধ্যম থেকে এবং সঠিক মানুষদের কাছ থেকে। আপনারা সকলেই ভালো থাকুন। আজকের আয়োজন আমরা এখানেই শেষ করব। পরবর্তী আয়োজনে হয়তো দেখা হবে। সে পর্যন্ত সকলেই সুস্থতা কামনা করছি।